আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নাজিবা ফায়রুজ অর্থী। আমি আজকে ইংলিশ ভাইয়ার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিয়ে এসেছি। আজকে টপিক হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। আমরা একটুক্ষণ ওয়েট করি, আম, সবাই জয়েন হোক, আরও কয়েকজন জয়েন হোক। কে কোথা থেকে জয়েন হচ্ছ তোমরা একটু জানিয়ে দাও। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কেউ যেন ক্লাসগুলো দেখতে পারে, শেয়ার করে দাও। এমডি আতিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার নাম নাজিমা ফারুজ অর্থী। আমি আজকে ইংলিশ ভাইয়ার পক্ষ থেকে তোমাদের জন্য সো অনেকেই চলে এসেছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি আজকের জন্য। ওকে, আজকে আমাদের কবিতাটা হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের। সোনার তরী বলতে আমরা মূল্যবান কোনো বস্তুকে বুঝাই। সোনার তরী হচ্ছে মূলত একটা রূপক কবিতা। রূপক কবিতাকে আমরা ওই ধরনের কবিতা হিসেবে কাউন্ট করি যেগুলোকে আমরা রেফারেন্স ইউজ করি। যেমন এখানে সোনার তরী একটা মূল্যবান বস্তু হিসাবে বলা হলেও এখানে সোনার তরী কবিতাটার মূল কথা হচ্ছে যে লেখক এবং কবির তার সারা জীবনের শিল্পকর্মকে সেই মূল্যবান সোনার তরীর সাথে তুলনা করা হয়েছে। মহাকাল, সময়, প্রবাহমান সময়ের সবকিছু, অনিবার্য সময়ের আহ, নিরুপায়তা সবকিছুকেই তুলে ধরা হয়েছে এই কবিতাটাতে। চলো আমরা দেখি। সোনার তরী, আমরা প্রথমেই লিখি এটা একটি রূপক কবিতা। রূপক কবিতা। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, উনি, আমরা সবাই জানি, এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী। ওনার ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর। উনি উনি 1913 সালে নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলি উনি লিখেছিলেন 1910 সালে। আমরা এই কি ইনফরমেশনগুলো মনে রাখলেই হবে আমাদের জন্য। 1910 সালে গীতাঞ্জলি রচনা, গীতাঞ্জলি রচনা করেন এবং 1913 সালে গীতাঞ্জলির জন্য উনি নোবেল পুরস্কার পান। 1913 সালে নোবেল বিজয়ী, নোবেল পান। এইটাই আমরা ওনার জন্ম মৃত্যুটাও মনে রাখবো। ওনার জন্ম মৃত্যুটাও আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ ওনার জন্ম মৃত্যু আমরা ইজিলি মনে রাখতে পারি। জন্ম এবং মৃত্যু দুটি 7 তারিখে। জন্ম হচ্ছে ওনার জন্ম, আমি এখানে একটু লিখছি, বা আমি এখানে না লিখি, আমি এই পাশে লিখি তোমাদের সুবিধার জন্য। জন্ম 7ই মে 1861, সরি 1861। মৃত্যু 7ই আগস্ট, 7ই আগস্ট 1941। 1941। এই ইনফরমেশনগুলো আমরা একটু মনে রাখবো, আমাদের এমসিকিউ এর জন্য খুব কাজে লাগবে। মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে এবং এটি একটি রূপক কবিতা। ওকে, তো আমরা শুরু করি। শুরু করার আগে কয়েকজনের কমেন্ট দেখে নেই। খান মোহাম্মদ সৈকত, কোন বিশ্ববিদ্যালয়ে? আমি বর্তমানে অ্যাডমিশন ক্যান্ডিডেট, বেসিক্যালি আমি এখনো ভর্তি হইনি, ইনশাল্লাহ খুব সুন হব। উপমা সাহা, ওয়ালাইকুম সালাম, চট্টগ্রাম থেকে বলছে এমডি গিয়াস, থ্যাংক ইউ। ওকে, সো আমরা মূল কবিতাতে ঢোকার আগে এইটুক বলে নিই যে সোনার তরী যখন আমরা পড়ব, তখন প্রত্যেকটা লাইনে যে আক্ষরিক অর্থগুলা প্রকাশ করেছে, সেই আক্ষরিক অর্থের পিছনে অনেকগুলো ভাবার্থ লুকিয়ে আছে। যেমন
এখানে সোনার পিছনেই যেমন তার মূল্যবান সাহিত্যকর্ম এবং শিল্পর কথা বলা হয়েছে, তেমন প্রত্যেকটি ওয়ার্ড এবং এইগুলো সবগুলোই রূপক হিসেবে কাজ করেছে। যেমন আমি তোমাদেরকে বলছি, এখানে যাই, স্টার্ট করছি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে মানে আকাশ। আমি সবগুলোর ওয়ার্ড মিনিং লিখে দেওয়ার চেষ্টা করছি, কেউ কোনোটা না পারলে বলবে। গগন মানে হচ্ছে আকাশ, গরজে মেঘ, গরজে হচ্ছে গর্জে ওঠা, ঘন বর্ষা, বর্ষা বর্ষাকাল, কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে একা বসে আছি নাহি ভরসা মানে হচ্ছে যে কুল বলতে আমরা সাধারণত বুঝে থাকি নদীর তীর, নদীর তীর বা নদীর পাড় বলতে পারো তোমরা, নদীর তীর। কিন্তু এখানে কুলে বলতে বোঝানো হয়েছে যে ইহকালে বা কবির জীবন পরিসর বা তার জীবন দশায় আমরা ইহকাল বা জীবন পরিধি লিখতে পারি, জীবন পরিধি। সময়। তো কুলে যখন কবি বসে আছি, এখানে বসে আছি এটা কবি যে বসে আছেন উনি হচ্ছে কবি বা লেখক, তিনি নিজের কথা বলেছেন। নাহি ভরসা, নাহি ভরসা মানে হচ্ছে কোনো ভরসা পাচ্ছেন না উনি, মানে উনি একা একা বসে নদীর তীরে বসে বা ওনার জীবনে যখন সেই সময়ের দিকে এসে উনি কোনো কিছুরই ভরসা পাচ্ছেন না, ভরসা পাচ্ছেন না। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি মানে হচ্ছে অনেক, আমরা যদি একটু এই সাইডে লিখি, রাশি রাশি মানে হচ্ছে অনেক, ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, সারা অর্থ হচ্ছে শেষ। ধান, এখানে ধান বলতে আমরা ফসলকে বুঝি, কিন্তু কবিতায় ধান বলতে কবি বুঝিয়েছে যে তার শিল্পকর্ম। ধান কাটা হলো সারা তার মানে হচ্ছে তার শিল্পকর্ম, সব কাজকর্ম, মানে সব লেখা কাজকর্ম এগুলো তার লেখা শেষ। তো সে তার জীবনের শেষ সময় তার সবকিছু লেখা শেষ, তার সবকিছু রচনা করা শেষ, তখন সে বসে আছে। ধান, ধান বলতে আমরা কি বুঝাচ্ছি? এগেইন ধান বলতে আমরা শিল্পকর্মকে বুঝাচ্ছি, তার শিল্পকর্ম, তার কবি রচনা, শিল্পকর্ম। কবিতা, উপন্যাস ইত্যাদি, তার শিল্পকর্মকে বোঝানো হচ্ছে। ভরা নদী ক্ষুরধারা, ক্ষুরধারা হচ্ছে যে খুরের মতো ধারালো নদী, নদীকে খুরের মতো ধারালো বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে। খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো বোঝানোর জন্য শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে খড় পরশা মানে বোঝানো হয়েছে যে ধারালো বর্ষা, ধারালো বর্ষা, খুরের মতো, খুর যেমন ধার, বর্ষা যেমন ধার, এই সবগুলো ধারালো জিনিসের সাথে বোঝানো, তুলনা করার কারণ হচ্ছে যে সে তার সময়টাকে খুব প্রতিকূল, খুব নৃশংস মনে করছে, যে খুব নিষ্ঠুর একটা সময়, খুব ধারালো, তার খুব প্রতিকূলের সময়, একটা সময় যেই টাইমে সে একা একা। খড় পরশা হচ্ছে ধারালো বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান মানে হচ্ছে যে তার লেখা শেষ করতে করতে বা তার রচনাগুলো শেষ করতে করতে, কাটিতে কাটিতে ধান,
ধান বলতে আমরা আবার বুঝাই ওনার শিল্পকর্ম বা সাহিত্যকর্ম আমরা যদি লিখতে চাই। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। বর্ষা মানে বর্ষা। এখানে বর্ষা হিসেবে বোঝানো হয়েছে প্রবাহমান সময়, মানে এখানে সবকিছুই বর্ষা, প্রতিকূলতা সবকিছু বলতেই আসলে আমরা বুঝিয়েছি যে প্রতিকূল সময় বা অন্ধকার, বর্ষা যেমন অন্ধকার মেঘে আচ্ছন্ন থাকে ওই রকম অন্ধকার সময়টাকে বোঝানোর জন্য বর্ষা বোঝানো হয়েছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা। একখানি ছোট ক্ষেত, এখানে ছোট ক্ষেত বলতে কবি বুঝিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই কবিতায় মূলত কি অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে তো প্রতীকী হিসাবে, এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের কি মিনিং, ওটার ভাবার্থ কি এবং আক্ষরিক অর্থ কি সবকিছুই আসলে কোশ্চেন আসতে পারে। যেমন ছোট ক্ষেত, ছোট ক্ষেত বলতে আমাদের জীবনটা অনেক ছোট না, খুব ক্ষণিকের একটা জীবন, খুব অল্প সময়ের একটা জীবন, ক্ষণিকের জীবন, ছোট জীবন হিসাবে বোঝানো হয়েছে ছোট ক্ষেত, ছোট জীবন পরিধি। তারপরে একখানি ছোট ক্ষেত আমি একেলা, কবি একেলা দাঁড়িয়ে আছে। একেলা মিন্স একা, কবি একা, কবি নিঃসঙ্গ, নিঃসঙ্গ কবি। নিঃসঙ্গ কবি একা দাঁড়িয়ে আছে তার ছোট্ট জীবন পরিধিতে। ছোট্ট জীবন পরিধি, তার খুব অল্প সময়কে সে খুব নিজেকে খুব একা মনে করছে, যে মানে সে চিন্তা করছে যে তার সোনার ধান মানে তার সব শিল্পকর্ম এই সব জিনিস নিয়ে সে কি করবে, সে খুব একা, সে খুব উদাসীন হয়ে আছে। চারিদিকে বাঁকা জল, এটা খুবই ইম্পর্টেন্ট। বাঁকা জল বলতে এখানে বোঝানো হয়েছে জল বাঁকা, তার মানে কি এটা বলতে বোঝানো হচ্ছে যে প্রতিকূল সময়। এটা তোমরা তোমাদের শব্দার্থতেও দেখবে যে বাঁকা জল বলতে ওরা প্রতিকূল সময়কে বুঝিয়েছেন কবি। চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা, তার মানে তার সামনে যে সময়টা সবকিছুই খুব প্রতিকূল, তার বিপরীতে কাজ করছে, সে অনেক কষ্ট বোধ করছে তার এই ধান মানে শিল্পকর্ম সবকিছু নিয়ে। তো এই তো এই প্যারাটা আমরা একটু দেখে নেই, কারো কোনো সমস্যা হচ্ছে নাকি? রায়ান বলেছে সাউন্ড একটু কম। আই এম সো সরি, সাউন্ড একটু কম, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করব। তো চলো আমরা এই লাইন এই প্যারাটাতে আবার কি বোঝানো হচ্ছে খুব ছোট করে বলে নেই। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা। মানে হচ্ছে যে চারিদিকে মেঘ, বৃষ্টি সবকিছুই খুব নেগেটিভ, সবকিছু খুব নেতিবাচক। এইগুলো দিয়ে কবি বুঝাচ্ছে যে তার চারপাশে অনেক প্রতিকূল অবস্থা। সে কুলে একা, কুলে মানে হচ্ছে তার জীবন পরিধিতে, সে কুলে একা বসে আছে, সে কোনো ভরসা পাচ্ছে না, সে তার এত কিছু নিয়ে করবে কি, বা তার জীবনের এত সাহিত্যকর্ম এত কষ্টের কাজ এগুলো সে কিভাবে সংরক্ষণ করবে, বা এইগুলো নিয়েই সে খুবই চিন্তাগ্রস্ত। তো সে কোনো ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া, মানে এখানে রাশি রাশি অনেক হিসাবে বোঝানো হচ্ছে যে তার শিল্পকর্ম, তার সবকিছু অনেক বেশি। এই সবকিছু, সে ধান কাটা হলো সারা, ধান কাটা মানে তার শিল্প সাহিত্য রচনা সবকিছুই শেষ, শেষ করার পর সে বসে আছে। ভরা নদী ক্ষুরধারা খর পরশা, নদী মানে প্রবাহমান সময়, খুরের মতো বর্ষার মতো ধারালো, সবকিছুই নেতিবাচক, সবকিছু তার এগেইনস্টে।
তো এগেনস্টে মিন্স কি, এগেনস্টে মানে এখানে বোঝানো হয়েছে তার বিপরীতে কাজ করছে, মানে সে যেরকম চাচ্ছে যে সে তার শিল্পকর্ম সাহিত্যকর্ম সবকিছুকে সংরক্ষণ করতে পারবে, সেইগুলা নিয়ে সে খুব উদাসীন বোধ করছে, কারণ সে বুঝতেছে নাকি যে কিভাবে করবে। বর্ষা কিসের প্রতীক? এখানে বর্ষা বেসিক্যালি, বর্ষা স্পেলিংটা আমি কি লিখলাম, সরি। বর্ষা হচ্ছে এখানে আহ, ছোটবেলায় না তো গ্রামে অনেকে শিকার করতো না আগে, ধারালো একটা অস্ত্র দিয়ে, যেটা অনেক লম্বা একটা লাঠির মতো থাকতো, তার উপরে খুব ধারালো একটা সুর মানে একটা আম, কি বলবো, একটা ধারালো লোহার পাতের মতো থাকতো, যেটা খুব ধারালো, শিকার করার জন্য খুব কাজে দেয়, ওইটাকে বর্ষা বলে। ওটা যেমন ধার, কবি সময়টাকেও সেরকম ধার বলেছে। ওকে, শ্রীকৃষ্ণ বলেছে সাউন্ড ঠিক আছে। রাকিবুল ইসলাম ওয়ালাইকুম সালাম। আম ওকে, থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে। চলো আমরা এরপরে আগাই। তোমরা একটু বুঝতে না পারলে, কোনো কিছু বুঝতে না পারলে প্লিজ কমেন্টে জানাও। আমি পরেরটাতে যাচ্ছি। পরপার দেখি আঁকা। পরপার, আমি আগেও বলেছি যে এই পার আর পরপার, এই কবিতাতে দুইটা কথা বলা হয়েছে, পরপার আর এই পার। পরপার বলতে সাধারণত এখানে দেখে মনে হচ্ছে যে নদীর এই পার আর নদীর ওই পার। নদীর এই পার হচ্ছে কবির ইহকাল, মানে এই সময়টা, জীবনের এই সময়টা। আর পরপার হচ্ছে যে পরকাল, জীবনের পরবর্তী সময়। আমি লিখে দিচ্ছি। তোমাদের লেখা বুঝতে কোনো সমস্যা হলে বইলো প্লিজ। মৃত্যুর পরবর্তী সময়। ওকে, পরপারে দেখি আঁকা মানে ওই পারে উনি দেখছে তরু ছায়া মৌসি মাখা। তরু ছায়া মৌসি মাখা মানে হচ্ছে যে তরু মানে আমরা জানি গাছ, ছায়া মানে আমরা জানি গাছের ছায়া, মৌসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা। তরু ছায়া মৌসি মাখা মানে বোঝানো হচ্ছে যে এই মেঘে ঢাকা যে গ্রামটা, সেটা গাছের কালো আধারে ঢেকে আছে, গাছের কালো ছায়ায় ঢেকে আছে। গ্রামটি আহ কালো ছায়ায় ঢেকে আছে। ও সরি, সিয়াম সিন্স জিজ্ঞেস করেছে যে রূপক অর্থে বর্ষা কিসের প্রতীক? রূপক অর্থে বর্ষা হচ্ছে বর্ষার ধারালো, বা ধারালো ওই তীক্ষ্ণ সময়, তীক্ষ্ণতাকে ধারালো সময় মানে হচ্ছে যে সময়টা নিষ্ঠুর না, সময় কি আমাদের ইচ্ছা মতো চলতে পারে, বা আমাদের ইচ্ছা মতো কিন্তু কিছুই হয় না। তো সময়টাকে বোঝানো হয়েছে খুব ধারালো, মানে খুব নিষ্ঠুর। এই প্রতীক অর্থে বর্ষা ব্যবহার হয়েছে আগের স্লাইডে। ওকে, গ্রামখানি মেঘে ঢাকা। তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা। ওই তো, যে গ্রামটা সে দেখতে পাচ্ছে, গ্রামটা দেখতে পাচ্ছে মানে কি, সে একটা চিন্তা করছে যে পরকালে কেমন হবে জিনিসপত্র, বা পরকালটা কেমন, বা ওই পারে কি অপেক্ষা করছে তার জীবনে, সেটা হচ্ছে যে খুব ঢাকা অন্ধকারে সে দেখতে পাচ্ছে। প্রভাত বেলা, এটা ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হচ্ছে আমাদের একবার এই কোশ্চেনটা এসেছিল যে সোনার তরী কবিতায় কোন বেলা বা কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে, তখন প্রভাত বেলা। ওকে, এ পারেতে ছোট ক্ষেত। এ পারেতে ছোট ক্ষেত মানে হচ্ছে এগেইন জীবন পরিধি, ছোট জীবন পরিধি। আমাদেরকে অনেকভাবে জিজ্ঞাসা করতে পারে যে ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন কবি, এই পারেতে বলতে কি বোঝানো হয়েছে। এখানে আমাদের ডিরেক্ট লাইন তুলে দেয় অনুধাবনের জন্য যে এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা, এটা বলতে কি বোঝানো হয়েছে। এটা বলতে আমরা সাধারণত বুঝি যে
ইহকালের ছোট জীবন পরিধিতে কবি কবি একা, খুব একেলা নিঃসঙ্গ বোধ করছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। তরি মানে হচ্ছে নৌকা। আমি একটু এই পাশে লিখে, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, পারে হচ্ছে তীরে, নদীর বা নদীর কূলে, দেখে যেন মনে হয় চিনি উহারে। উহারে বলতে কি বোঝানো হয়েছে এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি একজন মাঝিকে দেখতে পাচ্ছেন, যে মাঝি গান গেয়ে নৌকা চালিয়ে চালিয়ে আসছে। ওনার মনে হচ্ছে যে মাঝিটাকে ওনার খুব চেনা। এখানে মাঝি বা উহাকে বলতে উনি সময়টাকেই বুঝিয়েছেন। আসলে অনিবার্য মৃত্যু তার শেষ সময় যে আসছে সেটা তো কারো অজানা নয়, তাই না? সেটা সবাই জানে। তো উনিও সেটা জানে, এই জন্য উনি বলেছেন যে সময়টাকে ওনার খুব চেনা লাগছে। তো সময়টাকে ওনার খুব চেনা লাগছে মানে উনি জানেন অনিবার্য মৃত্যু। তো এখানে আমি লিখে দেই মাঝিকে বোঝানো হয়েছে। উহারে বলতে উনি মাঝিকে বলতেছেন। ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি প্রবাহমান সময়। তো আগের ক্লাসে আমরা দেখেছি, আগের স্লাইডে আমরা দেখেছি যে উনি বলছিলেন যে উনি একা বসে আছেন, উনি খুব নিঃসঙ্গ ফিল করছিলেন, উনার সব শিল্পকর্ম নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এইখানে আমরা এই চরণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে উনি কাউকে দেখতে পাচ্ছেন, যেটাকে উনি মনে করছেন যে মাঝি। মাঝি হিসাবে উনি যাকে মনে করছেন এটা অ্যাকচুয়ালি তার সময়, প্রবাহমান যে সময়টা, প্রবাহমান মানে যে সময়টা চলতে, যে সময়টা আসবে, আসন্ন সময়, নিকটবর্তী তার, সেটাকে বোঝানো হয়েছে। তো এই প্যারাটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন মেইনলি যে উনি সবকিছু নিয়ে যখন চিন্তিত একা বসে আছেন এবং উনি চিন্তা করছিলেন যে মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালে কি অপেক্ষা করছে তার জন্য। তো সে যখন এখানে বলা হয়েছে যে তরু ছায়া মৌসি মাখা, এটা দিয়ে সে বোঝানোর চেষ্টা করছেন যে পরকালটাও তার জন্য অনেক অন্ধকার অ্যান্ড ছায়া জর্জরিত। অ্যান্ড এই পারেতে ছোট ক্ষেত মানে ছোট জীবন পরিধি তার, ছোট ক্ষেত, ছোট জীবন পরিধি। এক মিনিট আমি একটু কালিতে আবার করি। ছোট ক্ষেত, ছোট জীবন পরিধি, ছোট ক্ষেত। আমি একেলা, সে একা বসে আছে, ওই পাশ থেকে সময়কে সে দেখতে পাচ্ছে। তো এইটাই, এই প্যারাতে এটাই বোঝানো হয়েছে। রাকিবুল ইসলাম ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি প্লিজ বলো। সিয়াম সিন্স মাঝিকে রূপক অর্থে বোঝানো হয়েছে। হ্যাঁ, মাঝিকে রূপক অর্থে বোঝানো হয়েছে। মাঝি হচ্ছে যে সোজা প্রবাহমান সময় বা যে আসন্ন সময়টা তার কাছে আসছে। সময় বলতে সময় মানে কি, তার মৃত্যুর সময়, শেষ সময়কে বোঝানো হয়েছে মাঝি হিসেবে, রূপক হিসেবে। মাহমুদুল হাসান ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ। নাইম আফরান তোমার কমেন্ট দেখা যাচ্ছে জি। ওকে রাকিবুল ইসলাম, তুমি তোমার কোশ্চেনটা করতে থাকো, আমি সামনে যাচ্ছি। দেখো এই প্যারা থেকে বোঝানো হয়েছে পরপালে, পরপালে সরি ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। চলো আমরা পড়ি। ভরা পালে, ভরা পালে হচ্ছে যে নৌকার পাল মানে হচ্ছে নদীর অনুকূলে বা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকা পাল তুলেছে, চলে যায়। ভরা পালে চলে যায় মানে হচ্ছে যে পাল তুলে চলে যাচ্ছে, মানে এখানে ভরা পালটা বলতে
মানে যে সময়টা আসতেছে সেই সময়টা খুব তাড়াতাড়ি আসছে। কোনো দিকে নাহি যায়, নাহি মানে না, নাহি চায়, চায় মানে তাকানো, এখানে চায় মানে তাকানো বোঝানো হয়েছে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। আমরা বলেছিলাম যে মাঝিকে আমরা প্রবাহমান সময়ের সাথে তুলনা করেছি, রাইট? সময় যখন আসে আমরা বলি না সময় কারোর জন্য অপেক্ষা করে না, কোনো কিছু দেখে না, ওইভাবে মাঝিকে যেহেতু সময়ের সাথে তুলনা করেছে, মাঝিও তার মানে কোনো দিকে তাকাচ্ছে না, সে তার নিজের আপন গতিতে চলে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না। তো সে তার নিজের আপন গতিতে চলে আসছে, সময়, সময়ের, সময়ের আপন গতিতে আপন গতিতে এগিয়ে আসা। সময়ের আপন গতিতে এগিয়ে আসাকে বোঝানো হয়েছে। ঢেউগুলো নিরুপায়, নিরুপায় মানে হচ্ছে অসহায়, অসহায় কিছু করার নেই, ভাঙে দুধারে। সময়ও ঢেউয়ের মতো নিরুপায়, কারণ কিছুই করার নেই, তাই না? তার সময় ও ঢেউয়ের মতো নিরুপায়। দেখে যেন মনে হয় চিনি উহারে, উহাকে মানে দেন এগেন মাঝি, মাঝি মানে হচ্ছে প্রবাহমান সময়। কবি মনে করতেছে যে এই পালতোলা নৌকাটা আসতেছে, মাঝি যে নৌকাটা চালিয়ে আসছে সেইটা দেখে কবির মনে হচ্ছে যে ওনাকে চেনা চেনা লাগে, চেনা চেনা লাগছে কারণ অনিবার্য মৃত্যু, সে জানে যে তার সময় শেষ হয়ে এসেছে। চেনা সময়, তার জানা, মৃত্যু কারোরই অজানা নয়, শেষ সময় সম্পর্কে সবাই অবগত। এই জন্যই উনি বলেছে যে চিনি উহাকে, মানে উনাকে আগে দেখেছেন বা ওনার কথা আগে চিন্তা করেছেন, যেটা তার শেষ সময়ের কথা সে বলতে চাচ্ছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বিদেশে বলতে এখানে চিরায়ত শিল্পলোককে বোঝানো হয়েছে, মানে সে মাঝকে প্রশ্ন করছে যে সে কোথায় যাচ্ছে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক বলতে বোঝানো হয়েছে যে একটি বার, এখানে বারেক বলতে একটি বার বোঝানো হয়েছে, একটি বার বা একবার। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, তরি মানে নৌকা। কবি মাঝিকে বলেছে যে তার নৌকাটা এনে একবার কবি যেই কূলে আছে, নদীর যেই পাড়ে আসে সেই পাড়েতে ভিড়ায়, কারণ কবি চিন্তা করছে যে সে তার সকল শিল্পকর্ম বা ধান, শিল্পকর্ম যেটাকে সে ধান হিসেবে আখ্যায়িত করছে সেটাকে সে তুলে দিবে নৌকার মধ্যে, মাঝির কাছে সে তুলে দিবে। এই জন্য সে মাঝিকে বলেছে যে যেদিকেই যাও, কোন বিদেশে যেখানেই তুমি যাও, একবারের জন্য হলেও এখানে আসো, এই কূলে আসো, যেন কবিতা সবকিছু দিয়ে দিতে পারে, সবকিছু তুলে ধরতে পারে। তো এই প্যারা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে কবি মাঝিকে বলার চেষ্টা করছে যে সে যেন আসে, এসে তার শিল্পকর্মগুলো নিয়ে যায়, শিল্পকর্মগুলোকে সংরক্ষণ করার জন্য, সংরক্ষণ করার আকাঙ্ক্ষা থেকে কবি এই প্রস্তাবটি দিয়েছে মাঝিকে। ওকে, সো আই গেস এই প্যারাটা তোমরা বুঝতে পেরেছো। এই প্যারাটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে। আতিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আজকে আমার ক্লাস নিউ, আমি আজকে ফার্স্ট টাইম। সিএমসিস আমি সায়েন্সের গ্রুপের। মিষ্টি পড়ি, আজকেই ফার্স্ট দেখলাম, থ্যাংক ইউ।
ক্লাস সুন্দর, থ্যাংক ইউ। শ্রী, আমি ভালো আছি, থ্যাংক ইউ। তোমরা কেমন আছো? মাহমুদুল হাসান, আগে মনে থাকতো না, এখন থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, চলো আমরা সামনে আগাই। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খানিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পড়ে, তা আর আছে আর নাই দিয়েছি ভরে। আচ্ছা, চলো আমরা দেখি। যেও যেথা, যেথা বলতে এখানে বোঝানো হচ্ছে যেইখানে। যেও যেথা, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক হচ্ছে খুব অল্প সময়। ক্ষণিক এসে মানে কবি মাঝিকে বলার চেষ্টা করছেন যে তুমি যেখানে খুশি যাও, যেথা খুশি যাও, যারে খুশি তারে দাও। যারে খুশি তারে দাও মানে হচ্ছে যে কবি যেই তার শিল্পকর্মগুলোকে বা ধানটাকে দেওয়ার চেষ্টা করছে, সেটা সে যাকে খুশি তাকে দিতে পারে, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু একবার এসো ক্ষণিক হেসে, অল্প ক্ষণের জন্য একটু হেসে এই পাড়েতে আসার জন্য কবি মাঝিকে আহ্বান জানাচ্ছেন, সো দ্যাট উনি ওনার সবকিছু রাখতে পারে। আমার সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধান, সোনার ধান খুবই ইম্পর্টেন্ট। আমার সোনার ধান কবির শিল্পকর্ম বা কবির সাহিত্যকর্ম। কবিতাটা পড়ার সময় সবসময় তোমরা যদি সবগুলো ওয়ার্ডের আভিধানিক অর্থ এবং ভাবার্থ দেখে পড়ো বা বুঝে পড়ো, তাহলে তোমাদের খুব মনে রাখতে সোজা হবে। কারণ বাংলা অবজেক্টিভের জন্য অনেকেই দেখেছি যে অনেক সমস্যায় পড়ে, যে বাংলা অবজেক্টিভ মুখস্থ করতে হয় সবকিছু। তুমি যদি কবিতার প্রত্যেকটা বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাকে সব জায়গা থেকে কোশ্চেন করলেই তুমি পারবা ইনশাল্লাহ। তো এখানে যেমন সোনার ধান বলতে কবিতার সাহিত্যকর্মকে বুঝিয়েছেন। সাহিত্যকর্ম মানে কবির লেখা রচনা সবকিছুকে বুঝানো হয়েছে। তো কুলেতে এসে কবি যেই পাড়ে আছে সেই পাড়ে এসে সে নিয়ে যেতে বলেছে। কুলেতে তীরে, তীরে তো কবি যেই পাড়ে রয়েছে আছেন, যত চাও তত লও। লও মানে হচ্ছে যে নিয়ে যাও, লও নিয়ে যাও। তরণী পড়ে, তরণী অর্থ হচ্ছে যে, তরণী অর্থ হচ্ছে যে নৌকা। তো তরণী পড়ে, এখানে পড়ে বলতে বোঝানো হচ্ছে তরণী ভরে বা তরণীর উপরে সবগুলো জিনিস নিয়ে চলে যায়। তরণী পড়ে মানে হচ্ছে যে নৌকার উপরে ভরে। যত চাও তত লও তরণী পড়ে, নৌকার উপর ভরে তোমার যত ধান বা যত সবকিছু লাগবে সব নিয়ে যাও তুমি। আর আছে আর নেই দিয়েছি ভরে। আর আছে, এটা হচ্ছে যে মাঝি, মানে কবি যে মাঝিকে কল্পনা করেছে সে বলেছে। আর আর নেই দিয়েছি ভরে, এটা হচ্ছে কবির উক্তি। কবি, কবি বা লেখক, তোমরা যাই বলো। তো এখানে বোঝানো হয়েছে যে কবি যখন মাঝিকে ডেকেছে, তখন সে মাঝিকে সে যখন আসতে বলেছে, তখন মাঝি যখন এসেছে তখন সে বলেছে যে
আমার যা কিছু আছে, আমার যত সাহিত্যকর্ম আছে সব কিছু আছে, তুমি তোমার নৌকাটা ভরে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। তখন মাঝি তাকে জিজ্ঞেস করেছে আর আছে, মানে এটা বোঝাতে চেয়েছেন উনি যে তা সে সব কিছুই তা দিয়ে দিয়েছে, আর নেই দিয়েছি ভরে, সব কিছু ভরেছে দিয়ে দিয়েছে, আর কোনো কিছুই তার বাকি নেই। এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো এগেইন এই প্যারাটাতে বোঝানো হয়েছে যে মাঝি যখন এসেছে বা সময় যখন আসলে চলে এসেছে, তখন সেই সময় কবির কাছে প্রশ্ন করে, কবি যখন সময়কে তার সব শিল্পকর্ম সাহিত্যকর্ম তুলে দিচ্ছিলেন বা সময়ের কাছে রেখে যেতে চেয়েছিলেন, তখন সময় তাকে প্রশ্ন করেছে যে আরো কিছু কি আছে সংরক্ষণ করার জন্য বা রেখে যাওয়ার জন্য। তখন কবি বলেছেন যে না, আর নেই, সবকিছুই তোমার নৌকায় ভরে দিয়ে দিয়েছি। ওকে, হুমায়ুন আহমেদ আপুর ভয়েস শুনতে থ্যাংক ইউ। তোমার ভয়েসের ফার্স্টের দিকে একটু সমস্যা হচ্ছিল, আমি তো আজকে ফার্স্ট, তো আমি একটু অ্যাডাপ্ট করতে টাইম লাগছিল যে কোন সাউন্ড সিস্টেমটা তোমাদের জন্য ঠিক হবে। সাউন্ড সিস্টেম হলে প্লিজ একটু কাইন্ডলি জানিও, আমি ঠিক করার ট্রাই করবো। আর সাউন্ডের জন্য কোনো কিছু বুঝতে না পারলেও আমাকে প্লিজ একটু জানিও। এমডি নিশাত, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি নাজিবা ফাইরুজ অর্থী, আমি এখন অ্যাডমিশন দিচ্ছি, তো অ্যাডমিশন ফেজে আছে এখনো। আমি আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি তোমাদের, তোমরা কিছু না বুঝলে প্লিজ বইলো। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে কি বলেছে দেখি। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। চলো আমরা প্রত্যেকটা লাইন দেখি। এতকাল নদী কূলে মানে হচ্ছে যে এতদিন ধরে, মানে সে যতদিন বেঁচে ছিল এতদিন ধরে। নদীকুল বলতে আমি বলেছিলাম তোমাদেরকে, নদীকুল বলতে উনি বুঝেছেন জীবন পরিধি বা ওনার সময়, জীবন সময়। তো এত এতকাল নদী কূলে তার সম্পূর্ণ জীবন সময়, এতকাল নদী কূলে যাহা, যাহা মানে যেইটা বা যেইগুলো, লয়ে, লয়ে মানে হচ্ছে নিয়ে, ছিনু ভুলে, ছিনু ভুলে হচ্ছে যে ছিনু মানে ছিলাম, তো ছিনু ভুলে হচ্ছে ভুলেছিলাম। এতকাল কবি যেগুলো নিয়ে ভুলেছিল, মানে ভুলেছিল মানে হচ্ছে যে যেটা নিয়ে সে ব্যস্ত ছিল, যেটা লিখতে লিখতে বা যেটা সাহিত্য চর্চা করতে করতে তার জীবন সময় চলে গিয়েছে, ভুলেছিলাম। ছিনু ভুলে সকলই দিলাম তুলে, সকলই মানে হচ্ছে সবকিছু, সবকিছু তুলে দিলাম থরে বিথরে। থরে বিথরে হচ্ছে যে সাজিয়ে সাজিয়ে বা সাজিয়ে গুছিয়ে, সাজিয়ে তুলে দেওয়া। সকলই দিলাম তুলে থরে বিথরে, সবকিছুই তোমাকে সাজিয়ে তুলে দিলাম। এতকাল জীবন ধরে যা লিখেছেন উনি, যা কিছু নিয়েছিলেন সবকিছুই তুলে দিল। এখন আমারে লহ, লহ মানে হচ্ছে নাও করুণা করে, মানে দয়া করে। ঠাই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওকে, ঠাই নেই মানে জায়গা নেই, ছোট সে তরি ছোট জীবন পরিধি, ছোট সময়, আমারই সোনার ধানে গিয়েছে ভরি।
এটা খুব ইজিলি তুমি যদি এই লাইনটাতে মনে রাখো যে সময় শুধুমাত্র শিল্পকর্ম বা মানুষের কর্মকে মনে রাখে। মানুষকে মনে রাখে কিভাবে? তার শিল্পকর্ম দিয়ে, তাই না? তো কবিকেও সময় সেটাই বোঝানো হয়েছে যে ধান দিয়ে ভরে গিয়েছে তার সব কর্ম, তার যেসব কাজ তিনি পৃথিবীতে করে গিয়েছেন কবি, লেখক, তার সবকিছু দিয়েই আসলে পূর্ণ হয়ে গিয়েছে। তাকে নেওয়ার মতো জায়গা বা উপায় কোনোটাই সময়ের নেই। তো আমি যদি লিখে দিই যে সময় শুধু কর্মকে মনে রাখে, মানুষ তার কর্মেই পরিচিতি পায়। মানে হচ্ছে যে সময় আম সাহিত্যকর্ম তার সব কাজগুলা নেওয়ার পরে তাকে নেওয়ার জায়গা পাচ্ছে না। কারণ আসলেই তো সময় কি পারে আমাদেরকে আটকে রাখতে? আমরা কি সবসময় পারবো থাকতে? আমরা পারতে পারি আমরা ভালো কাজের মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে আমাদের কাজগুলোকে রেখে যেতে পারি সময়ের কাছে, শুধুমাত্র এইটুকুই। তো আমার এই সোনার ধানে, আমার সাহিত্যকর্মে, আমার কর্মে বা লেখকের কর্মে লেখকের সাহিত্যকর্মে সোনার তরী ভরে গিয়েছে। তো এটাই এই প্যারাতে আবার বোঝানো হচ্ছে যে লেখক যখন প্রবাহমান সময়কে তার সবকিছু তুলে দিয়েছেন, তখন সময় তাকে বলেছে যে তুলে দেওয়ার পর লেখক যখন বলেছেন যে আমাকেও নিয়ে যাও, তখন সময় তাকে বলেছে যে না, তোমাকে নেওয়া যাবে না, তোমাকে নেওয়ার জায়গা নেই। কারণ সময় তো আসলেই শুধুমাত্র কর্মকেই মনে রাখে, তাই না? তো কর্মের মাধ্যমেই মানুষের পরিচিতি। তো এই জন্যই সময় তাকে আম, রেখে যেতে চেয়েছে, লেখককে রেখে যেতে চেয়েছে। লেখক বলেছে যে তার আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে তা আমার সব কর্ম দিয়েই কি তরি ভরে গেল, নৌকা ভরে গেল? কারণ তার কি একটু জায়গা হবে না? কবির প্রশ্ন। কিন্তু সময় তো সময়ের মতোই গতিশীল, প্রবাহমান। তো সময় শুধুমাত্র তার কর্মকে নিয়েই চলে যায়, তাকে নেওয়ার কোনো সুযোগ সময়ের কাছে থাকবে না। ওকে, এমডি মারুফ হাসান বলেছে কোন সময় শুরু করেছেন? 2:30টার দিকে। ক্লাস আজকে 2:30টার সময় ছিল, আগে পোস্টার দিয়ে দেওয়া হয়েছিল। মোহাম্মদ সুরুজ ইসলাম, ওয়ালাইকুম সালাম। মারুফ হাসান, এই পেজে প্রথম বাংলা ক্লাস করছি। আমি প্রথম আসছি আজকে তোমাদের ক্লাস নিতে, প্রথম বাংলা। অ্যান্ড তোমরা চাইলে আমি ইনশাল্লাহ আরও নেব। সো এটাতে বুঝতে না পারলে কোনো কোশ্চেন আছে? এই জায়গায় কোনো কোশ্চেন? আপু সাউন্ড একটু বাড়ান, সরি। আমি আরেকটু আমি আরেকটু জোরে কথা বলার চেষ্টা করছি। এখন আমার ভয়েসটা ক্লিয়ার? আমাকে একটু কনফার্ম করবা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, এই ভয়েস টোনটা ঠিক আছে নাকি? সাউন্ড কম, আচ্ছা। আচ্ছা, আমি আরেকটু জোরে কথা বলার চেষ্টা করছি সো দ্যাট তোমরা ভালোভাবে শুনতে পারো। ওকে, মিষ্টি বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো আমি সামনের স্লাইডে যাচ্ছি। এখানে কোনো প্রবলেম থাকলে বলতে পারো। প্রত্যেকবার পড়ার সময়, প্রত্যেকটা স্লাইড পড়ানোর সময় বলতেছি আমি যে
কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, মাঝি, প্রবাহমান সময়, নদীকূল, ধান, সবকিছুই খুবই ইম্পর্টেন্ট। বুঝে বুঝে পড়া, তাহলে তুমি প্রত্যেকটা লাইনের ভাবার্থ বুঝতে পারবা যে লেখক কি বুঝিয়েছেন ওনার লাইনের মধ্যে দিয়ে, কবিতা চরণগুলোর মধ্যে দিয়ে উনি কি বোঝানোর চেষ্টা করছে, সেটা আমরা বুঝতে পারবো। সাইম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমাদের জন্য অবশ্যই দোয়া করছি। তোমরা এইচএসসি না? এইচএসসি 25, 26, ইনশাল্লাহ ভালো করে এক্সাম দাও। আমরাও তোমাদের টাইমটা পার করে আসছি। এমডি রাফসান রিয়াদ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, চলো আমরা একটু সামনের দিকে যাই। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে, রহিন পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো এখানে শ্রাবণ গগন বলতে বোঝানো হয়েছে শ্রাবণ মাসের আকাশ, মানে বর্ষাকালের আকাশ। বর্ষাকালের আকাশ, বর্ষাকালের আকাশ ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে যাচ্ছে, মানে বর্ষাকাল যেমন অন্ধকার আধারচ্ছন্ন, ওইরকম সময়ও অনেক অন্ধকার। বর্ষাকালের আকাশের মতো তার সময়ের প্রতিকূলতা বোঝানো হচ্ছে। শূন্য নদীর তীরে রহিন পড়ে, শূন্য নদীর তীরে মানে তার শূন্য জীবনে, তার সবকিছু দেওয়ার পর, সবকিছু তুলে দেওয়ার পর সে নিজেকে খুব একা মনে করছে, মানে সে খুব শূন্যতায় ভুগছে। তো শূন্য নদীর তীরে একাকিত্ব, একাকিত্ব বোধ করছেন কবি। রহিনু পড়ে, রহিনু মানে হচ্ছে রইলাম, রহিনু মানে হচ্ছে যে রইলাম। রহিনু পড়ে পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল, যাহা ছিল বলতে তার এত জীবনের, এত জীবনের সমস্ত কিছু, এত জীবনের সমস্ত শিল্পকর্ম নিয়ে গেল সোনার তরী। সোনার তরী বলতে আমি প্রথমেই বোঝানো বলেছিলাম যে অনিবার্য সময় বা তার শেষ সময় বা প্রবাহমান সময়। তো শেষ প্যারাটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে সে যখন সবকিছু সময়ের কাছে তুলে দিল, সময়কে সংরক্ষণ করার জন্য দিল, বা যেন তার সাহিত্যকর্ম কাল গর্ভে হারিয়ে না যায়, সেজন্য সে যখন চিন্তিত ছিল, সে যখন সময়ের কাছে দিয়ে দিল, তখন সে যখন দিয়ে দেওয়ার পরে সে খুব একাকিত্ব ফিল করছিল, কারণ সবকিছু খুব অন্ধকার লাগছিল। সে চিন্তা করছিল যে সবকিছু ছাড়া সে কিভাবে থাকবে। সো শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, মানে তার আশেপাশে মেঘের মতো কালো ছায়া তাকে কভার করে ফেলেছে, তাকে আহ ঘুরে তার আশেপাশে সব ঘুরছে। তো শূন্য নদীর তীরে রহিন পড়ে পড়ি, সে নদীর তীরে শূন্য জায়গায় সে পড়ে রইল। সে পড়ে রইল, সে দেখলো যে তার সময় তার সবকিছু নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে সবকিছু নিয়ে যাচ্ছে। সে নিঃসঙ্গ বোধ করছে, সে সবকিছু সময়কে দিয়ে দেওয়ার পর সে খুব একাকিত্ব এবং নিঃসঙ্গ ভাবে খুব মন খারাপ করে আছেন। সো এইখানেই কবিতা শেষ আমাদের। ইয়েস, মারুফ হাসান এইচএসসি 25, রফসান 25। ছাত্রছাত্রী কম, হয়তো বা ক্লাস শেষের দিকে তো। এইচএসসি
25, সায়েম আহমেদ, সায়েম চৌধুরী। দোয়া করবো অবশ্যই। ওকে, সো কবিতাটা আমাদের শেষ, আমি রিডিং পড়িয়ে দিয়েছি সবকিছু। আমরা যদি আবার কবিতাটাকে ছোট করে সামারাইজ করি, খুব ছোট করে আমি যদি সামারাইজ করি কবিতাটাকে, কবিতাটা হচ্ছে যে সোনার তরী, রাইট? সোনার তরী, সোনার তো নৌকা হয় না, তাই না? সোনার তরী একটা রূপক হিসেবে একটা বোঝানো হয়েছে যে সোনা যেমন খুব মূল্যবান একটা বস্তু, সোনার তরী হচ্ছে যে সোনা তার মূল্যবান, তার সাহিত্যকর্ম, তার শিল্পকর্ম, তার রচনা, তার সবকিছু মূল্যবান সবকিছুর সামগ্রী নিয়ে একটা নৌকা, বা সবকিছু নৌকা মানে কি, নৌকা মানে ওরা উনি বুঝিয়েছেন যে সবকিছুর একসাথে সম্ভার আর কি। তো সোনার তরী এটা হচ্ছে টাইটেল। তো এখানে প্রথমেই যদি আমরা দেখি যে একদম প্রথমে উনি বলেছেন যে উনি নদীর পাড়ে, মানে উনি তার জীবনের শেষ পর্যায়ে সময় উনি যখন বসেছিল, তখন উনি দেখছিল যে মেঘ গর্জন করছে আকাশে, বর্ষা আসছে, মানে বর্ষাকাল আসছে, সে একা বসে আছে তার ধান নিয়ে। এখানে ধান বলতে সে বুঝিয়েছেন তার শিল্পকর্ম, সেই ধান নিয়ে সে বসে আছেন। তারপর আম সবকিছু নিয়ে ধান, মানে তার শিল্পকর্ম নিয়ে সে অপেক্ষা করছে কোনোভাবে, সে মানে অস্তিত্ব রক্ষা বা তার শিল্পকর্ম সাহিত্যকর্ম সংরক্ষণ চিরায়ত শিল্পলোকের কাছে হারিয়ে যেন না যায়, কাল গর্ভে যেন হারিয়ে না যায়, মানুষ যেন তার শিল্পকর্মকে মনে রাখে, সেই সব সবকিছু নিয়ে সে চিন্তিত। কারণ জীবনের শেষ পর্যায়ে উনি যদি চলে যায়, উনি খুবই বিষণ্ণ হয়ে চিন্তা করছিলেন যে সময়ের সাথে সবকিছু চলে যাবে না তো, তার সাথে সবকিছু হারিয়ে যাবে না তো তার সাথে। তো এই চিন্তায় উনি বসেছিলেন, একা একা চিন্তা করছিলেন। তার ধান কাটা শেষ হলো, মানে সবকিছু শেষ হয়ে গেল। তারপর সে দেখলো নদী, তার সামনে যে সময়টা, সেই সময়টা খুব ধারালো। এখানে ক্ষুরের সাথে বর্ষার সাথে তুলনা করা হয়েছে, ধারালো, নিষ্ঠুরতা বোঝানোর জন্য। সে ধান কাটতে কাটতে সময় শেষ, শেষ সময় চলে আসলো, বর্ষা মানে শেষ সময়, শেষ সময় চলে আসলো। তার ছোট ক্ষেত, ছোট জীবন পরিধিতে সে একা দাঁড়িয়ে রইল। চারিদিকে খুব বাঁকা জল, প্রতিকূল সময় তার আশেপাশে কাজ করছে। সো তার আশেপাশে তাকে খুব চিন্তিত করে তুলছে, সে চারিপাশে সবকিছু নিয়ে চিন্তিত। তারপর সে দেখলো নদীর ওই পারে, পরপার বলতে আমি বলেছি তোমাদেরকে পরকাল, মৃত্যুর পরবর্তী সময়। পরকালে সে দেখলো তরু ছায়া মসীমা খাম্বা, গ্রামখানি মেঘে ঢাকা, মানে ওই পারে যেই গ্রামটাকে সে কল্পনা করছে, সেই গ্রামটাকেও সে দেখছে যে গাছের একটা কালো ছায়া দ্বারা ঢেকে রয়েছে। তার মানে কি, পরবর্তী সময়টাকেও সে অন্ধকারই কল্পনা করছে। পরবর্তী সময়টা নিয়ে সে চিন্তিত যে সময়টা কি আদৌ তার সাহিত্যকর্মকে সংরক্ষণ করতে পারবে, সেই সময়ে কি মানুষ আদৌ পরবর্তী প্রজন্ম কি আসলেই তার সাহিত্যকর্মকে মনে রাখতে পারবে। সো এইসব নিয়ে সে চিন্তিত। ছোট ক্ষেত, মানে আমি বলেছি যে ছোট জীবন পরিধি, সে একলা গান গেয়ে গান গেয়ে তরিয়ে আসতেছে, মানে নৌকা আসতেছে, সময় আসতেছে, শেষ সময় আসতেছে, যে তার মনে হচ্ছে যে তাকে সে চিনে, কারণ সে জানে যে অনিবার্য সময় আসতেই হবে। ওকে, সো ডালিম রয় বলেছে যে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে। বাঁকা জল বলতে প্রতিকূল সময় বোঝানো হয়েছে, প্রতিকূল সময়। আমি লিখে দিচ্ছি তোমার জন্য আবার। প্রতিকূল সময়, সময় মানে বাঁকা জল, পানি তো সোজা বাঁকা এইসব কিছু হয় না, তাই না? এটাকে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে যে প্রতিকূল সময়, বাঁকা জল। তো এখানে ছিলাম। তো ছোট ক্ষেত, ছোট জীবন পরিধিতে সে খুব একলা বোধ করছে। গান গেয়ে মাঝি তার কাছে আসছে, মাঝি যেটাকে আমরা বলেছি যে তার শেষ সময়। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়,
ভরা পালে হচ্ছে যে মাঝি পাল তুলে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না, সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না সেভাবে আসছে। দুই ধারে ঢেউ যেমন ভেঙে ভেঙে পড়ে, তার কিছু করার থাকে না তেমন, সময়ও ওইভাবেই আগিয়ে যাচ্ছে এবং খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছে। দেখে যেন মনে হয় চিনি উহাকে, কারণ প্রতিকূল সময়কে উনি জানেন যে অনিবার্য মৃত্যু, অনিবার্য সময়, শেষ সময় তার আসন্ন। এই জন্য উনি বলেছেন যে উনাকে চেনা যায়, কোন বিদেশে যাচ্ছে। একবার তাকে ভেড়াতে বলা হয়েছে, বারেক একবার কুলেতে ভিড়াও এসে, নদী নৌকাটা একবার এসে ভিড়াও, যেন সে তার সব সাহিত্যকর্মকে তুলে দিতে পারে, তার সময়ের কাছে সংরক্ষণের জন্য তুলে দিতে পারে। যেও যেথা যেতে চাও, যেখানে যেতে চায়, যেখানে যাকে খুশি দিতে চায়, জাস্ট একবার এসে সে যেন ক্ষণিক অল্প সময়ের জন্য এসে সে যেন তার সাহিত্যকর্মকে নিয়ে যায়, যেন পরবর্তী প্রজন্মর কাছে সেই সাহিত্যকর্ম পৌঁছাতে পারে সে। যত নিয়ে যেতে চাও তরণী পড়ে, নৌকাতে ভরে যত নিয়ে যেতে চাও তত নিয়ে যাও। প্রতিকূল সময় তার কাছে জিজ্ঞাসা করছে যে আর কিছু আছে নাকি দেওয়ার মতো, সে বলেছে যে না, তার কাছে আর কিছু নেই, সে তার সব সাহিত্যকর্মকে তুলে দিয়েছে সময়ের কাছে সংরক্ষণের জন্য। এতকাল ধরে সে যা কিছু নিয়েছিল, যা কিছু লিখেছে, যা কিছু রচনা করেছে, সবকিছুই সে থরে থরে সাজিয়ে দিয়েছে। তো তারপর সে সাজিয়ে দেওয়ার পর সে দয়া করেছে, দয়া চেয়েছে অ্যাকচুয়ালি মাঝির কাছে যে আমাকে নিয়ে যাও। সময়ের কাছে সে চেয়েছে যে আমাকে নিয়ে যাও, কিন্তু সময় শুধুমাত্র সাহিত্যকর্মকে মনে রাখে, শিল্পকর্মকে মনে রাখে। এই জন্য সময় বলেছে যে তার এই ছোট তরি, ছোট পরিধিতে তার কবির জায়গা নেই, লেখক বা সাহিত্য, শুধু সাহিত্যে জায়গা আছে, লেখক বা কবির কোনো জায়গা নেই। সময় খালি সাহিত্যকেই মনে রাখে, সাহিত্যকর্মকেই মনে রাখে। সবকিছু নিয়ে যাওয়ার পর, কবি সবকিছু তুলে দেওয়ার পর, কবি যখন নদীর এই পারে ছিল, তার জীবনের শেষ সময় ছিল, সে দেখছিল যে শ্রাবণ গগন, সব অন্ধকার সময়, অন্ধকার বর্ষাকাল, সবকিছু দেখে সে মনে করছিল যে সে খুব একাকিত্ব বোধ করছিল। সে মনে করছিল যে সবকিছুই তার জন্য খুব প্রতিকূল, সে খুব নিঃসঙ্গ বোধ করছিল যে সে তো চলে যাবে, তার জীবনের শেষ সময় চলে এসেছে, তার সাহিত্যকর্ম সংরক্ষিত হবে নাকি, সে একা পড়ে রয়েছে। যা ছিল সবকিছুই তার সোনার তরী নিয়ে গেল, তার সব সাহিত্যকর্মকেই সময় নিয়ে গেল, সময়ের কাছে সে দিয়ে দিল, যেন সবকিছু সংরক্ষিত থাকে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে পারে, কাল গর্ভে যেন হারিয়ে না যেতে পারে। এটাই হচ্ছে মূল কথা। আমি ছোট করে বললাম আবার তোমাদের জন্য। কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ রাফসান রিয়াদ। স্পেলিং খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মিষ্টি পড়ি, পরীক্ষা 2016-এ দিবা? ওকে, বেশি সিরিয়াস, ঠিক আছে। অন্তর ইসলাম, কবিতার থিম কি? কবিতার থিমটা হচ্ছে মূলত সাহিত্যকর্ম, কবি তার সাহিত্যকর্মকে সংরক্ষণ করার জন্য, সময়ের কালগর্ভে যেন হারিয়ে না যায় সেই নিয়ে সে চিন্তিত, এবং সবকিছু সংরক্ষণের জন্য সে প্রবাহমান সময়ের কাছে দয়া চাচ্ছে, সময়ের কাছে আশ্রয় চাচ্ছে, সাহায্য চাচ্ছে। এইটাই কবিতার থিম, যে জীবন পরিধি, জীবন অনিবার্য, মৃত্যু আসবেই, সবাইকেই মারা যেতে হবে, সবাই শুধু তার কর্মেই মনে থাকে। যারা পৃথিবীতে বিখ্যাত, যাদেরকে মানুষ মনে রাখে, শুধুমাত্র তাদের কর্মের জন্য মনে রাখে। তো সেই কর্মকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে এখানে। ওকে, আর কারো কিছু? মিষ্টিপুরি অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সবকিছু শেষ হলে আমি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম। থ্যাংক ইউ। আর তোমাদের এই কবিতা নিয়ে কোনো কোশ্চেন থাকলেও তোমরা কমেন্টে জানিয়ে রাখতে পারো, বা যে পোস্টারটা বানানো হয়েছে ওখানেও জানিয়ে রাখতে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।